বান্ধবীর ভাই যখন পাগল প্রেমিক গল্পের দ্বিতীয় অংশ। আমরা এখন দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। পিয়াল ভাই আমাকে তার বান্ধবীদের হোস্টেলে রেখে সে তার ছেলেদের হোস্টেলে চলে যাবে, আর তার বন্ধুরা বলছে ঠিক আছে চল, কিন্তু পিয়াল ভাই কিছুতেই যাচ্ছে না। তিনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছেন। সে তার বান্ধবীর উদ্দেশ্যে বলল, আমার বউকে নিয়ে যেয়ে খাওয়াই দিবি, আর বলল দেখে রাখবি মশা যেন না কামড়ায়। তাদের হোস্টেলে আবার প্রচুর মশা। একসঙ্গে সবাই হেসে দিল, বলল ঠিক আছে, তোর বাচ্চা বউয়ের খেয়াল রাখবো, আর আমরা সবাই মিলে দেখে রাখবো। আমি লজ্জায় মাথা তুলতে পারছি না পেয়াল ভাইয়ের কথায়। আমি তো অত বাচ্চা না, আমার বয়স এবার 17 বছর হবে। সব কিছুই বুঝি। বড় আপুগুলো আমাকে বলল এসো। আমি আপুদের পিছে পিছে হাঁটা শুরু করলাম। পিয়াল ভাইয়া জোরে করে ডাক দিল, মাই ডল। ফিরে তাকাতেই পিয়াল ভাই এগিয়ে এসে আমাকে আবার জড়িয়ে ধরল। এর মধ্যে কতক্ষণ যে আমাকে জড়িয়ে ধরে রেখেছে তার কোনো ইয়াত্তা নেই। আমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছি, কারণ পাশে তার বন্ধু বান্ধবী সবাই আছে। পাশের থেকে পেয়াল ভাইয়ের এক বন্ধু বলল, ভাই এবার হোস্টেলে চল, রাত অনেক হয়ে গিয়েছে। পিয়াল ভাইয়া বলল, তোরা বুঝিস না রে, নতুন বিয়ে করে বউ ছাড়া থাকার কি কষ্ট। পিয়াল ভাইয়ের এক বন্ধু মজা করে বলল, কালকেই তোকে বাসা নিয়ে দেব, তাও এখন চল, মশার কামড়ে শেষ হয়ে গেলাম। আসলে বাইরে খুবই মশা, কারণ জাহাঙ্গীরনগরের ভিতরে অনেক গাছগাছালি থাকার কারণে মশার উপদ্রব একটু বেশি। তাই বন্ধুর কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিয়াল ভাই আস্তে করে আমার মুখটা ধরে কপালে একটু চুমু আঁকল। তারপর বলল, ওদের সাথে যাও, সকাল হলেই আমি হাজির হয়ে যাব। আমি আপুদের সাথে তো হোস্টেল রুমে চলে আসলাম, কিন্তু চিন্তার বিষয় আমার কাছে তো কোনো পোশাক নেই। এখন আমি কি পরবো? আমি চুপ করে বসে আছি। তখন এক আপু বলল, ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসো। আমি বললাম, আপু আমার কাছে তো কোনো কাপড় নেই। আপুটা বলল, তাই তো, আমিও তো খেয়াল করিনি তোমার কাছে কোনো পোশাক নেই, কিন্তু তুমি তো অনেক শুকনা আর ছোট, আমাদের ড্রেস তো তোমার লাগবে না। কারণ আপুগুলো অনেক স্বাস্থ্যবান ছিল। আমি মন খারাপ করে বসে রইলাম। জীবনে কখনো কাপড় চোপড়ের অভাব ছিল না। একটা মাত্র মেয়ে হওয়ার কারণে সুন্দর সুন্দর ড্রেস বলুন, গহনাগাটি বলুন, সব কিছুই সবসময় আমি পেয়েছি। প্রতি বছর জন্মদিনে বাবা মা আমাকে একটি করে সোনার জিনিস গিফট দিত, কারণ সোনা আমার খুব ভালো লাগতো পরতে। আর আমি যেহেতু অত্যন্ত সুন্দরী ছিলাম, তাই সোনার গহনা পরলে আমাকে সত্যি মা দুর্গার মতো লাগতো। এখনও আমার শরীরে অনেক গহনা আছে। গলায় 2টা চেন পরে আছি স্বর্ণের, হাতে 2টা সোনার ব্রেসলেট, 2 আঙ্গুলে 4টা সোনার আংটি, কানে সোনার দুল। এগুলো আমি সবসময় রাফ ইউজ করতাম, বাসায় পরতাম। আর আমি কিন্তু কোনো কাজকর্মই পারি না। ওই যে বললাম একটি মাত্র মেয়ে। হ্যাঁ, আমার সব চাচাদের ছেলে থাকার কারণে আমি খুব আদরে ছিলাম, কিন্তু শাসন কিন্তু প্রচুর পেয়েছি। এর মধ্যে থেকেও যে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে হাত ধরে চলে আসবো, হয়তো কেউই ভাবতে পারেনি। ওই যে কথায় বলে, হাত বাঁধবে পা বাঁধবে মন বাঁধবে কে? তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমাকে যতই দেখে রাখুক, যতই পাহারা দিক, আমার মনের ভেতরে তো পিয়াল ভাইয়ের বসবাস ছিল। তাই তার ভালোবাসার ডাকে ছুটে এসেছি তার কাছে। মনের মধ্যে এক ধরনের ভয়ও কাজ করছে। চলে তো এলাম, না জানি কপালে কি আছে। আমি জানি পিয়াল ভাই আমাকে অনেক ভালোবাসে। তবুও যখন একা একা তাকে ছাড়া এই আপুদের সাথে এই রুমে আছি, তখন একটু ভয়টা আরও বেশি লাগছিল। তবুও কাউকে কিছু বুঝতে দিচ্ছিলাম না। ঠিক সেই সময়ে আপুটার ফোন বেজে উঠল। আপু ফোন ধরে হ্যালো বলতেই বলল, কি? সঙ্গে সঙ্গে আপুটা থাই গ্লাসের জানালাটা খুলে দেয়। জানালা খুলে দিলে আর ভেতরে লাফ দিয়ে ঢুকে পড়ল পিয়াল ভাইয়া আরেকটি ছেলে। আমি অবাক চোখে তাকিয়ে আছি পিয়াল ভাইয়ার দিকে। আমি জানতাম তোমার কোনো পোশাক নেই, আমি ভুলেই গিয়েছিলাম। এই যে, পিয়াল ভাইয়া আমার জন্য ঢাকা থেকে প্রতি মাসে একটা একটা করে ড্রেস কিনে রাখতো। ড্রেসগুলো সে তার কাছেই রাখতো, আর গিফটগুলো পাঠিয়ে দিত। সে চিন্তা করতো এগুলো দিয়ে আমাকে প্রপোজ করবে, কিন্তু তা আর হয়ে উঠল না। হুট করে আমাদের বিয়েটা হয়ে গেল। সেখান থেকে সে 2টো ড্রেস আমার জন্য নিয়ে এসেছে। আমি আর এলিজা যেহেতু একই বয়সী, একই রকমের আমাদের শরীরের গঠন, তাই ওর ড্রেস কিনতে কিনতে উনি আমার ড্রেসও খুব ভালোভাবে কিনতে পারেন। আর তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, আমার ডলকে খেতে দিয়েছিস? তার বান্ধবী বলল,
ওয়াশরুমে যায়নি তোর দল এখনও। আমি বললাম ফ্রেশ হয়ে আসতে, ও বলল ওর কাছে পোশাক নেই। আমিও চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার হাতির মতো শরীরে তো তোর পিঁপড়ার মতো বইয়ের আমার কাপড় হবে না। পিয়াল ভাইয়া চোখ বার করে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, তুই হাতি, কিন্তু আমার বউ পিঁপড়া না। আমার বউকে ভালোবেসে আমিও বানিয়ে ফেলবো ময়নার বাচ্চা। এমনিতে আমার বউটা সুন্দর একটি টিয়ার বাচ্চা, একটু শুধু মোটা হতে হবে, তারপর বানিয়ে ফেলবো ময়নার বাচ্চা। পিয়াল ভাইয়ের বন্ধুটা পাশ থেকে হেসে বললে, পিয়াল, সত্যিই তোর মাথাটা গেছে। তোকে কখনো দেখিনি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে। ভাবি, জানো, তোমার জন্য কোনো মেয়েকেই পাত্তা দিত না, আর আজ ওর পাগলামি দেখছি। সত্যিই তোমাকে খুব ভালোবাসে পিয়াল। পিয়াল ভাইয়ের বন্ধু বলল, চল চল ভাই, যদি কেউ টের পেয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। আমরা গার্লস হোস্টেলের ভেতরে আছি। যাবার আগে আবার আমাকে একবার বুকে জড়িয়ে ধরে। আমি তো লজ্জাই পাই, যেহেতু ভাইয়া, বড় আপু এরা সবাই সামনে। পিয়াল ভাইয়া বলে, ভয় পেও না, আমি জানি না আজকের রাতটা কিভাবে কাটাবো, তবুও চেষ্টা করব। তুমিও খেয়ে ঘুমিয়ে নাও, আমি ভোর হওয়ার সাথে সাথেই চলে আসব। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিই। পিয়াল ভাই চলে যায়। আমি ধীর পায়ে ওয়াশরুমে ঢুকি। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিই। তারপর পিয়াল ভাইয়ের আনা প্লাজো ও একটা গেঞ্জি সেটাই পরে নিই। আমার জন্য প্লাজো ও টি শার্ট কিনেছিল পিয়াল ভাই। আসলে ভালোবাসার বড় অদ্ভুত জিনিস। ভালোবাসা হলে সব কিছুই রঙিন সুন্দর লাগে। মোহে পড়ে ছেলে মেয়েরা অনেক ভুল করে। আমিও ভালোবেসেছি, একটু বুদ্ধি ছিল না আমার, বুঝতাম না ভবিষ্যতে কি হবে, কি করব। তবে একটা কথাই জানতাম, আর যাই হোক, নিজের ভালোবাসার মানুষকে তো পেয়েছি। সত্যি কথা বলতে কি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আসে জীবনে, কিন্তু ভালোবাসা, সেটা যদি একবার হারিয়ে ফেলা যায় সেটা আর আসে না। তাই আমি মনে করি নিজের ভালোবাসাকে সাদরে গ্রহণ করা উচিত। নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত। আজকালকার দিনে সত্যিকারের ভালোবাসা পাওয়াটা এত কঠিন, সেখানে আমি আমার নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছি। ভাবতাম 2-1 দিন গেলে বাবা মা ঠিক মেনে নিবে, কিন্তু একবার যদি আমি পিয়াল ভাইয়াকে হারিয়ে ফেলি, অন্য কারুর ঘরে চলে যাই, তাহলে কখনোই হয়তোবা আর আমার ভালোবাসার মানুষটিকে পাওয়া হবে না। এই চিন্তা থেকেই পিয়াল ভাইকে যখন আমাকে নিয়ে চলে আসে, বিয়ে করতে চায়, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। পিয়াল ভাইদের অবস্থা ভালো, তাদের অবস্থাও খারাপ না। তার বাবা একজন গ্রামের চেয়ারম্যান। পিয়াল ভাইয়ের মা সব কিছুই জানতেন। পিয়াল ভাই তার মাকে সবই বলতেন। আমাকেও পছন্দ করে, কিন্তু হুট করে আমার বিয়ের কথায় সবাই বুঝতেই পারেনি। এলিজা আন্টিকে সব কিছু খুলে বলে এবং আন্টি জানায় সমস্যা হবে না। আন্টি পিয়াল ভাইয়ের বাবাকে সব কিছু বুঝিয়ে বলে। পিয়াল ভাইয়ের বাবা প্রথমে একটু রাগান্বিত হয়, কিন্তু পরে যখন আমার কথা শোনে তখন উনি আস্তে করে চুপ হয়ে যায়। উনি আমাকে ভীষণ পছন্দ করত। ওনারও ইচ্ছা ছিল ওনার বড় ছেলের বৌমা হবে ফুটফুটে একটি বউ, সারা বাড়িতে ঘুরে বেড়াবে। আমি তার মনের মতনই ছিলাম। উনিও কথায় রাজি হয়ে যায়। যেহেতু আমি একটি মাত্র মেয়ে বাবা মায়ের, আমার বাবার অবস্থা ভালো, এই জন্যই আমাকে না পছন্দ করার মতো কিছুই ছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পিয়াল ভাই আমার বিছানার পাশে বসে আছে। আমি তো অবাক। উনি সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে 5 মিনিটের মতো বিছানায় শুয়ে থাকে। পাশের থেকে ওনার বান্ধবী বলছে, তাড়াতাড়ি ওঠ পিয়াল, আমাদেরকে ভার্সিটি যেতে হবে। পিয়াল ভাইয়া আমার নাকে নাক ঘষে আমাকে উঠিয়ে বসায়। তারপর বলে, যাও ওয়াশরুমে যেয়ে রেডি হয়ে এসো। আমি ওয়াশরুমে যাই, একেবারে গোসল করে কাপড় চেঞ্জ করে বের হয়ে আসি। বড় আপুটা তার ক্রিম, তার লোশন সব কিছু আমাকে দেয় ব্যবহার করার জন্য। তার সব কিছু মেখে একটু হালকা করে নিজেকে রেডি করে নিই। যেহেতু গোসল করেছিলাম, ভেজা চুল থাকায় চুলগুলো ছেড়ে দিয়ে মাথার উপর ওড়না উঠিয়ে দিলাম। বড় আপুটা আমাকে দেখে বলে, মাশাআল্লাহ, তুমি তো অসম্ভব সুন্দরী। এই জন্যই আমাদের বন্ধু পিয়াল এত পাগল হয়ে গিয়েছে। আমরা সবাই জানতাম পিয়াল একটি পিচ্চিকে ভালোবাসে, কিন্তু কখনো তার ছবি সে আমাদেরকে দেখাতো না। আমরা বরাবরই তাকে বলতাম, জানো, কলেজের কত মেয়ে তোকে পছন্দ করে, অথচ কাউকে কখনো পাত্তা দেয়নি। আজ 4 বছর ধরে শুনে আসছি তার মনের ঘরে এক পিচ্চির বসবাস। যেদিন জানতে পারলাম সেই পিচ্চি নাকি সবে মাত্র 7-এ পড়ে, আমরা সবাই তো হতবাক। তার সে একই কথা, সে তাকে ভালোবাসে, তাকেই তার ভবিষ্যৎ জীবনের সঙ্গিনী করবে, তাকেই তার ভবিষ্যৎ জীবন সঙ্গিনী করবে। তুমি খুব লাকি, পিয়ালের মতো ছেলেদের ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমি পাওয়ার আমার আরও বন্ধু বান্ধব আমরা সবাই মিলে একটা কোচিং চালাই।
কোচিংয়ের কত মেয়ে যে পিয়ালকে পছন্দ করে কারো দিকে ফিরে তাকায়ও না ও। আবার যদি কাউকে প্রপোজ করে তাকে বলে তার নাকি একটি বাচ্চা ডল আছে, আর ডল তার ভালোবাসা। সত্যি তুমি ডল। চলো এখন আমরা ভার্সিটিতে যাই। আমাকে নিয়ে বড় আপু ভার্সিটিতে চলে গেল। আমি যখন ওয়াশরুমে যাই পিয়াল ভাই তখনই বের হয়ে গিয়েছে, কারণ যেহেতু একটা গার্লস হোস্টেল, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। তিনি বাইরে তার বন্ধুদের সাথে অপেক্ষা করছিলেন। পিয়াল ভাই আমার কাছে এসে আমাকে দেখে বলে মাশাল্লাহ। তারপর আমাকে সঙ্গে করে সবাই মিলে খাবারের একটি রেস্টুরেন্টে আমরা গেলাম। পিয়াল ভাই আমাকে মুখে তুলে খাইয়ে দিল। সবাই মিটমিট করে হাসছে, কেউ কোনো কথা বলছে না। পিয়াল ভাই সবাইকে সরাসরি বলল, তোরা যে যাই বল আমার বউকে আদর করে খাওয়াতে হবে, সো কোনো কথা হবে না। আমাকে খাইয়ে দিয়ে পিয়াল ভাই হাত ওয়াশ করতে চলে যায়। আসার সময় দেখে পাশের টেবিল থেকে একটা ছেলে একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওনার মেজাজ তো হাই হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার কাছে আসে এবং আমার হাত টান দিয়ে নিয়ে হাতে চুমু খায়। আমি তো হতবাক হয়ে যাই, ভরা মানুষের মধ্যে কি করছে। সামনে তাকিয়ে দেখি ছেলেটার দিকে রাগে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর আমার হাত ধরে হাতের মধ্য নিয়ে চুমু খাচ্ছে। বুঝতে পারলাম এই হলো মূল কারণ। পিয়াল ভাই দৃষ্টি অনুসরণ করে তার বন্ধুরাও তাকালো। তারাও কিছু আন্দাজ করতে পারল। তখনই বলল, দেখছিস ভাই, সুন্দরী বউ হওয়া জ্বালা। ভাবি এত সুন্দর, এখন তোর প্যারা সামলা। পিয়াল ভাই সরাসরি বলে, আমার বউ প্যারা দেবে তাতে কি হয়েছে? আমি আছি কি করতে? আমার চাঁদের হব আমি টিপ, যাতে কারো নজর না লাগে। আমাদের জন্য বাসা খুঁজতে বের হওয়া হলো, কারণ বাসা আমাদের লাগবেই। ঢাকা শহরে বাসা পাওয়াটা বিশাল কঠিন ব্যাপার। যে বাসাতেই যাই অনেকগুলো করে টাকা তারা অ্যাডভান্স চায়। পিয়াল ভাইয়ের কাছে মূলত অত টাকা ছিল না। যা আছে যদি সব অ্যাডভান্সই দিয়ে দেয় তাহলে আমরা থাকবো কিভাবে, আর আমাদের অন্য অন্য খরচই বা চলবে কিভাবে? পিয়াল ভাইকে তার বন্ধু বলছিল, দোস্ত তাহলে এখন কি করবি? অনেকগুলো টাকার ব্যাপার। টাকা তো আমাদের বিয়েটা হঠাৎ করে হওয়ার কারণে পিয়াল ভাই সেইভাবে কোনো কিছুই করতে পেরেছিল না। আমি আস্তে করে পিয়াল ভাইয়ের কাছে এগিয়ে যাই, আর পিয়াল ভাইকে বলি আমার কাছে 2টা চেন ছিল, একটা চেন ও একটা ব্রেসলেট খুলে তার হাতে দিই। বলি এগুলো বিক্রি করে টাকা আনতে। আমার যে 2টা চেন ও ব্রেসলেট দিয়েছিলাম সেটার দাম কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকা হবে। পিয়াল ভাই আমার দিকে রাগান্বিত চোখে বলে, এগুলো কেন আমাকে এই কাজ করতে বলছো? এগুলো তুমি পরে থাকো, এগুলো তোমার পরার জিনিস। আমি এমন কাপুরুষ নই যে নিজের বইয়ের জিনিস বিক্রি করে বাসা ভাড়া করব। দেখুন ভাইয়া, এখন তো আমাদের কাছে টাকা নেই। তবে সে আবার রাগান্বিত চোখে তাকায়। ভয়ে আমি চুপ হয়ে যাই। পাশ থেকে পিয়াল ভাইয়ের বান্ধবী বলে, বন্ধুরে তুই আসলে অনেক লাকি রে। তোর ডলের চেহারার সাথে মনটাও সুন্দর। তোকে চিন্তা করতে দেখে নিজের গায়ের গহনা খুলে তোকে দিচ্ছে। দোয়া করি তোরা দুজন ভালো থাক, তোদের দিকে যেন কারো নজর না লাগে। পিয়াল ভাই আমার হাত ধরে, দুটো হাত ধরে বলে, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমি বললাম, অবশ্যই আছে। পিয়াল ভাই বলে, তুমি তো জানো আমি একটি কোচিংয়ে চালাই, সেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আমরা সবাই পাই। কিন্তু আমি যেহেতু তোমাকে ভালোবাসি বিধায় প্রতি মাসে মাসে তোমার জন্য কিছু গিফট কিনতে হতো, এলিজাকেও দিতে হতো, তাই আমার কিছু টাকা খরচ হয়ে যেত। সেখান থেকেও কিছু টাকা আমি বাঁচিয়ে রাখতাম। আমার কাছে বেশ কিছু টাকা আছে, সেটা দিয়ে বাসা ভাড়া হয়ে যাবে। আমি চাইছি না তুমি কষ্ট করো। ঘরে কিছু ফার্নিচার কিনতে হবে, তোমার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। আমি সব কিছুই ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করবে না। আর কখনো তুমি এসব কথা বলবে না, তাহলে আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাব। আমি আর ওনাকে কিছুই বলতে পারি না। উনি আমার দিকে তাকিয়ে দেখে আমার চোখ ভর্তি পানি। উনি আমার চোখ মুছে দিয়ে কপালে চুমু খেয়ে বলে, খবরদার, কখনো কাঁদবে না। তোমাকে ভালোবাসি আর ভালো রাখতে চাই, তোমাকে কষ্ট দিতে চাই না। তোমাকে কাঁদলে বুকের বাঁ পাশে দেখিয়ে বলে, এই জায়গায় আমার ব্যথা করে। ওনার কথা শুনে আমি আরও হাউমাউ করে কেঁদে দিই। আমি যখন কাঁদছি তখন পিয়াল ভাই আমাকে আদর করে আর বলে, তোরা বুঝছিস না, ও খুব আদরে মানুষ হয়েছে তো, তাই অল্পতেই কেঁদে দেয়। তখন সবাই হেসে দেয়। পিয়াল ভাই সবাইকে বলে, চোখ বন্ধ কর, আমি আমার বউকে কিস করব। আমি লজ্জা পেয়ে পিয়াল ভাইয়ের বুকে একটা কিল বসিয়ে দিই। আমাদের দুজনের ভালোবাসা দেখে তার বন্ধুরা সবাই চেয়ে থাকে। হঠাৎ করে পিয়াল ভাইয়ের ফোন বেজে ওঠে। পিয়াল ভাই ফোন রিসিভ করে দেখে আন্টি ফোন করেছে। আন্টি তার বোনের বাসায় আমাদের থাকার ব্যবস্থা করেছে। পিয়াল ভাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ উনি ভয় পাচ্ছিল। বাসা ভাড়া করবে উনি, কিন্তু যখন বাহিরে যাবে তখন আমি একা একা কিভাবে থাকবো?
পিয়াল ভাইয়ার আম্মু জানায় তোর খালামণি তোদেরকে তাদের বাসায় যেতে বলেছে। আজ থেকে তুই আর পুতুল ওখানেই থাকবি। পিয়াল ভাইদের বাসায় সবাই আমাকে পুতুল বলে। এটার একমাত্র কারণ আমি ছিলাম পিয়াল ভাইয়ের ভালোবাসার ডল। পিয়াল ভাইয়া খুশি হয়ে বন্ধু ও বান্ধবীদের সবাইকে জানালো তাদের আর বাসা খুঁজতে হবে না, কারণ তার মা তার খালামণির বাসার ব্যবস্থা করেছে। সবাই ভীষণ খুশি হলো। যাক, তারপর পিয়াল সবাইকে নিয়ে চলে আসে, বলে চল এখন বেড়াই, বাসার ব্যবস্থা হয়ে গিয়েছে, আমার বউয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে। সবাই মিলে আমরা শপিংয়ে চলে যাই। পিয়াল ভাইয়ের ফোনটা আবার বেজে ওঠে। পিয়াল ভাই ফোন বের করে দেখে তার খালাতো বোন সোহা আপু ফোন করেছে। পিয়াল ভাইকে বলে আমরা কোথায় আছি। পিয়াল ভাই বলে এই তো একটু কেনাকাটা করছি। সোহা আপু বলে কখন আসবে। পিয়াল ভাইয়া বলে এই তো সন্ধ্যার আগে চলে আসবো। পিয়াল ভাই আমার জন্য যা যা কিছু লাগবে সব কিছুই কিনে দেয়। যেহেতু বাসার অ্যাডভান্সের অনেকগুলো টাকা বেঁচে যায়, সেই টাকাগুলো দিয়েই আমাদের অনেক শপিং হয়ে যায়। আমার প্রয়োজনীয় যাবতীয় জিনিস পেয়াল ভাই কিনে দেয়। দুপুর ৩টা সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকি। পেয়াল ভাই তার বন্ধু বান্ধবদের খাওয়ায়, আর সেখানে অর্ডার করা হয় কাচ্চি বিরিয়ানি, বোরহানি। খাওয়া দাওয়া শেষে টুকটাক গল্প করে সব বন্ধু বান্ধবের থেকে বিদায় নিয়ে পিয়াল ভাইয়া আমাকে নিয়ে একটি সিএনজিতে ওঠে, সরাসরি চলে যায় তার খালার বাসায়। আমরা খালার বাসায় পৌঁছে পিয়াল ভাই কলিং বেল দেয়। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় সোহা আপু, রনি ভাইয়া ও আরও দুজন মেয়ে। আমি তাদেরকে চিনি না। সবাই আমাদের উপর ফুলের পাপড়ি দিতে থাকে। তারপর আমার হাতে ফুলের তোড়া দিয়ে মিষ্টি খাইয়ে খালামণি আমাকে ভিতরে নেয়। পিয়াল ভাইয়া রনি ভাইয়াকে দেখে প্রশ্ন করে তুই কখন আসলি। রনি ভাইয়া বলে আম্মু বলেছে চলে আসতে, তাই তো চলে এলাম। আসলে পিয়াল ভাইকে তার আম্মু সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ তার প্রথম সন্তান তাই। রনি ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে এখানে। খালামণি আমাকে হাত ধরে সোফায় বসিয়ে দেয়। খালামণি পিয়াল ভাইয়াকে বলে যাক বাবা, এতদিন পর তাহলে আসলি। তোর আম্মুকে তো বলি এত তোকে আমার বাসায় থাকতে, তাও তো তুই আসিস না। খালামণি আমার মুখ দেখে বলে মাশাল্লাহ, এ তো পরী। এত সুন্দর চাঁদের টুকরা কোথায় পেলি বাপজান? এই জন্যেই তো বলি আমার বাপজানের মাথা খারাপ হইয়া গেল কি করে। পিয়াল ভাই মাথা চুলকে হাসে খালামণির কথা শুনে। তারপর আমাদেরকে ভিতরে নেওয়া হয়। খালামণিটা ভীষণ ভালো, আর পিয়াল ভাইয়ের খালার অবস্থাও খুব ভালো। এই বাসাটা ছিল ৩ তলা। পুরোটাই পিয়াল ভাইয়ের খালার নিজের বাসা। খালা থাকে দোতলায়, বাকি ফ্ল্যাটগুলো সব ভাড়া দেওয়া। পিয়াল ভাইয়ের খালামণির বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আর ছোট মেয়েটা আমার যে ১ বছরের বড়। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর আমি এবার এসএসসি দিয়েছি। আর এই আপুটার সঙ্গে রনি ভাইয়ার সম্পর্ক, মানে পিয়াল ভাইয়ের ছোট ভাইয়ের সম্পর্ক। তাই আপুটা আমাকে দেখার সঙ্গে সঙ্গে একদম বুকের মধ্যে জড়িয়ে ধরে, বলে আল্লাহ, আসলেই তুমি একটা পুতুল। আপুটার কথায় আমি লজ্জা পাই। আপু আমাকে ভীষণ আদর করে। তারপর পিয়াল ভাইকে বলে ভাইয়া, ভাবি তো সত্যি পুতুল। খালামণি বলে যা যা, ওকে রুমে নিয়ে যা, ওকে ফ্রেশ করে দে। তারপর আমাকে রুমে নিয়ে যাওয়া হয়, ফ্রেশ করে দেওয়া হয়। খালামণি বলে ওই যে পাশের রুমটা, যেটা খালামণির বড় মেয়ের রুম ছিল, ওই রুমটাই আমাদের দেওয়া হয় থাকার জন্য। আমাকে রুমে নিয়ে গিয়ে আপু খুব সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। আমি বুঝতে পারি আপুরা নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে। আর এই আপুটার কথা আমি আগেও থেকেই জানতাম, সব সময় শুনতাম আপু অনেক ভালো। সোহা আপু আমাকে সাজিয়ে বড় আপুর রুমে নিয়ে আসে। দরজার সামনে এসে দেখি পিয়াল ভাইয়া দাঁড়িয়ে আছে। দুজনকে একসাথে ঘরের ভিতরে ঢুকি। ঘরের মধ্যে যেয়ে আমি তো পুরোই অবাক, কারণ পুরো ঘর বাসর ঘরের মতোই সাজানো, ফুলে ফুলে ভরা। রনি ভাইয়া বলে ভাইয়া, তোমার বাসর ঘর আর আমার আর সোহার পক্ষ থেকে গিফট। পিয়াল ভাই খুব খুশি হয়ে ভাইকে জড়িয়ে ধরে, আর ভাইকে অনেক ধন্যবাদ দেয় তার বিশেষ দিনটি আরও বিশেষ করে দেওয়ার জন্য। সোহা, তোর জন্য গিফট পাওনা থাকলো, তুই আমার ডলকে আজ সাজিয়েছিস খুব সুন্দর করে। আপু হেসে বলে ভাইয়া, তুমি যে সুন্দর গিফট জীবনে নিয়েছো, তোমার গিফট দেখেই তো আমাদের সবাই লোভ হচ্ছে। তোমার বউ সত্যি একটা পুতুল। পুতুল নাম রেখে তোমরা ভুল করনি। ওর নামের মতোই ও সুন্দর আর পুতুল। আমি সবসময় রনি ভাইয়ের মুখ থেকে ওর গল্প শুনতাম, আজ নিজে চোখে দেখে বিশ্বাস করলাম যে আমার গম্ভীর পিয়াল ভাইয়াটা কী জন্য এত পাগল ছিল। রনি ভাই আমাদের দুজনের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয়, আর বলে পুতুল ভাবি, এগুলোই থাকবে তোমাদের স্মৃতি হয়ে। পিয়াল ভাই বলে হ্যাঁ তোল ভাই, খুব সুন্দর করে তোল। পিয়াল ভাই আমাকে এক হাতে জড়িয়ে ধরে বসে দাঁড়িয়ে। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলি।
ওরা দুজনেই রুম থেকে বেরিয়ে যায় আর আমি পিয়াল ভাইয়াই থাকি। যাওয়ার আগে বলে যায়, ঘণ্টাখানিক পর ডাকতে আসবো খাওয়ার জন্য, তোমরা এখন একটু রেস্ট করো। আমার হাত দুটো ধরে তার কাছে নেয়, আমাকে বলতে থাকে, বিশ্বাস করো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার মনের দরজা সেদিনই তুমি খুলেছিলে। কোনো মেয়েকে দেখলে এরকম অনুভব হতো না, অথচ ক্লাস 7-এ পড়া একটি মেয়েকে দেখে আমার সেদিন মনে হয়েছিল এই সেই যাকে আমি চাই। তোমাকে দেখার পর থেকে আর ঘুমাতে পারতাম না, খুব কষ্ট হতো। তাই যখনই সময় পেতাম এই ঢাকা ছেড়ে চলে যেতাম সেই চাটমোহর, তোমাকে এক ঝলক দেখার জন্য। তোমার ব্যাপারটা তারপর এলিজাকে আমি সরাসরি বলি। যখনই আমি ওকে স্কুলে আনতে যেতাম ও তোমাকে সঙ্গে করে নিয়ে আসতো। শুরুর দিকে হয়তো বা তুমি বুঝতে পারতে না, কিন্তু পরে যখন বুঝতে পারলাম তুমিও আমাকে দেখো, আমাকেও ভালো লাগে তোমার, তখন আমার মন ভালো লাগায় ভরে যেত। যে যাক, আমি যে পিচ্চিটাকে ভালোবাসি সেও আমাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে। কলেজের কত মেয়ে, ভার্সিটিতে কত মেয়ে আমাকে পছন্দ করেছে, প্রপোজ করেছে, কিন্তু আমার চিন্তায় ছিলে শুধু তুমি। তোমাকে ভীষণ ভালোবাসি আমি, অনেক অনেক ভালোবাসি। জানি তোমার কষ্ট হচ্ছে নিজের বাবা মাকে ছেড়ে চলে এসে, খারাপ লাগছে, কিন্তু আমি কথা দিচ্ছি জান, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব। আর আমাদের যখন একটা বেবি হয়ে যাবে তখন তারা অবশ্যই মেনে নিবে। বেবির কথা শুনতে আমি লজ্জায় লাল হয়ে যাই। আমার লজ্জা পাওয়া দেখে ভাইয়া আমার মুখ তুলে বলে, এখনই লজ্জা পাওয়ালে হবে? লজ্জা পাওয়ার মতো তো কিছুই করিনি। আগে তোমাকে ইন্টারমিডিয়েট পাশ করাবো, তারপরে। আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে অনেক সময় এইভাবেই ছিলাম। এই ছোঁয়ায় ছিল শুধু ভালো লাগা আর ভালোবাসা, প্রাপ্তির ছোঁয়া যাকে বলে। কেউ বর্ণনা করতে পারবেন না, কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। পৃথিবীর কোনো মানুষেরই সাধ্য নেই এই আনন্দের বর্ণনা দেয়। এই আনন্দ শুধু মনের আনন্দ। মনের খুশিতে আমার চোখের কোণে পানি চলে আসে। মনে মনে একটি ভয় কাজ করছিল। বাসা থেকে পালিয়ে এসেছি, না জানি কি না কি হয়। কিন্তু পিয়াল ভাইয়ের মতো ভালোবাসা ও যত্নের সব কিছু যেন পালিয়ে যায়। আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমাদের মাঝে কিছুই হয়নি, কারণ আমি অসুস্থ। বেশিরভাগ মেয়েদেরই বিয়ের দিন এটা হয়, আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। পিয়াল ভাই সবই বুঝতে পারে। তাই তো সে যখন আমাকে নিয়ে মার্কেটিংয়ে যায়, আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আমাকে ওয়াশরুমে নিয়ে যায়। সে বুঝতে পারে যে আমার সমস্যা হচ্ছে। এত কেয়ারিং ভালোবাসার একটা মানুষ থাকলে তার কি আর দরকার হয় কিছুর? দরকার হয় না। আর পিয়াল ভাই খুবই ভালো স্টুডেন্ট, ভালো কোনো জব অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবে। একটু পরে পিয়াল ভাইয়ের ঘরের দরজা নক করে বলে, ভাইয়া তাড়াতাড়ি খেতে চলে আসো। ডাইনিং রুমে যেয়ে দেখি এলাহি কাণ্ড, খালামণি একদম বিয়েবাড়ির মতো রান্না বান্না করেছে। পোলাও, রোস্ট, টিকিয়া, গরুর গোস্ত সব কিছু করেছে। মূলত রনি ভাইয়া এসেছে আর পিয়াল ভাই নতুন বউ নিয়ে এসেছে। দুই খুশির সঙ্গে মিশিয়ে এত আয়োজন, কারণ রনি ভাইয়ের সাথে সোহা আপুর বিয়ে, সবাই জানে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে আর দুই পরিবার থেকে মেনেও নিয়েছে। সত্যিই খুব ভালো পরিবার এদের। এলিজা রাসেল ভাইকে ভালোবাসে, এতেও তাদের কোনো বাধা নেই। পিয়াল ভাই আমাকে ভালোবাসে, এতেও তাদের বাধা ছিল না। তাদের কথা, সংসার তারা করবে, জীবনসঙ্গী তারাই তাদের জন্য চয়েস করবে। এরকম একটি পরিবার কে না চায় বলুন? এত সুন্দর একটি পরিবারের, এত বড় মন মানসিকতার একটি পরিবারের বউ হতে পেরে আমিও নিজেকে ভাগ্যবতী মনে করছি। খালামণি আমাকে অনেক কিছু উঠিয়ে দিলেন, আমি যেন কিছুই খেতে পারছি না। এত খাবার কি খাওয়া যায়? এত খাওয়া কখনো সম্ভব না। পিয়াল ভাই আমার নাজেহাল অবস্থা দেখে মিটিমিটি হাসছেন, আর আমি অসহায় চোখে ওনার দিকে তাকিয়ে আছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন ছাদে চলে গেলাম। পিয়াল ভাইয়ের গানের গলা অসম্ভব ভালো, তিনি অসাধারণ গান করতে পারেন। পিয়াল ভাই জানতো আমিও খুব ভালো গান করি। পিয়াল ভাইয়া চাঁদের দিকে তাকিয়ে থেকে আমাকে বলল, ওই চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু দেখো চাঁদ, আমার এই চাঁদের কোনো কলঙ্ক নেই। আমার মুখ ছুঁয়ে বলে, একটা গান গাও না। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। চলবে,
বান্ধবীর ভাই যখন পাগল প্রেমিক গল্পের দ্বিতীয় অংশ।